প্রতি বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। তো সেই ধারাবাহিকতায় আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের আগামী বছরের লক্ষ্যমাত্রা পৌঁছাতে চাই। গত বছর এই দেশ থেকে পণ্য এবং সেবা মিলে, গুডস অ্যান্ড সার্ভিস মিলে মোট রপ্তানি হয়েছে 48 বিলিয়ন আর 7 বিলিয়ন 55 বিলিয়ন। যদিও সার্ভিসের সর্বশেষ হিসাবটা আমাদের কাছে নাই, মাস দুয়েক লাগবে বছর শেষের পরের হিসাবটি পেতে। আর আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা, সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন। তাতে পণ্য হবে 55.2 বিলিয়ন এবং সেবা হবে 8.2 বিলিয়ন। এই পণ্য এবং সেবা মিলিয়ে 63.4 বিলিয়ন হচ্ছে আমাদের আগামী বছরের রপ্তানির ঘোষিত লক্ষ্যমাত্রা। আপনারা জানেন যে এই বছরের আগের বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষিত হয়েছিল, যে লক্ষ্যমাত্রা ছিল গত বছর আসলে সেটি অর্জিত হয় নাই। এর আগের বছরের সাথে তুলনা করলে ইয়ার টু ইয়ার আসলে তেমন কোনো চেঞ্জ নাই। এর আগের বছরেও যে এক্সপোর্ট ছিল, এই বছরেও এক্সপোর্টটা কম বেশি সেই রকমই। তো এই যে অচল অবস্থা বা রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা, আশা করি এই বছরে, আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। কারণ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে যদিও বিশ্বে 2টা যুদ্ধ চলমান এবং উন্নত অনেক দেশেই ভোগের কনজাম্পশনের পরিমাণ কিছুটা নেতিবাচক বা প্রবৃদ্ধি শ্লথ, তারপরেও গত বাজেটে আমরা বেশ কিছু উৎসাহ দেওয়ার মতো কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা আগামী দিনে ব্যবসা শুরুর বা ব্যবসা পরিচালনার প্রসেসগুলি ড্রাস্টিক্যালি সময় কমিয়ে নিয়ে আসছি এবং এই যে ব্যবসা বান্ধব একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেটির ইমিডিয়েট একটা রেজাল্ট আমরা ঘরে তুলে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। আরো কতগুলি সহায়ক পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি, যেগুলির ফলাফল আমাদের যারা রপ্তানি করেন সেই ক্রেতাদের কাছে সেই বার্তাগুলি পৌঁছাবে দ্রুতই। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরো 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। আর আমাদের সব থেকে বড় রপ্তানি গন্তব্য এজ এ ইকোনমিক জোন, ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমরা মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যেই 2 দেশের আলোচক মণ্ডলী নির্ধারিত হয়েছে। তো এই সমস্ত কারণে একটি হচ্ছে ব্যবসা সহায়ক পরিবেশ, ব্যবসায় উৎসাহ প্রদান, ব্যবসায়িক প্রসেস সিম্পলিফিকেশন এবং আমাদের রপ্তানি গন্তব্যগুলির সাথে সরকারি পর্যায়ে প্রক্রিয়া সহজীকরণ, এই সব কিছুর কিউমুলেটিভ এফেক্ট হিসাবে ইনশাল্লাহ আগামী দিনে আমরা রপ্তানির একটা ঊর্ধ্বগতি দেখতে পাব। ধন্যবাদ সবাইকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক পরিস্থিতির এই মুহূর্তে কোনো পরিবর্তন ঘটে নাই। আপনাদের সবার
মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, কারণ আপনারা আমার বিশ্বাস সবাই জানেন। প্রথমে যে রেসিপ্রোকাল ট্যারিফটা ঘোষিত হয়েছিল 37%, তারপরে হলো 19%। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের একটা রায়ের কারণে সেটা বাতিল হয়ে গেল। পরবর্তীতে তাদের মার্কিন রাষ্ট্রপতি সেকশন 122 এটির অধীনে এটি প্রেসিডেন্টকে একটা ক্ষমতা দিয়েছে যে ব্যালেন্স অফ পেমেন্টের তারতম্যের কারণে উনি কোনো একটা দেশের উপরে শুল্ক আরোপ করতে পারেন সর্বোচ্চ 15%, কিন্তু সেটি সর্বোচ্চ 5 মাসের জন্য কার্যকর হবে, তারপরে তাদের কংগ্রেসের রেটিফিকেশন লাগবে। তো সেই আদেশের কার্যকারিতা অতিক্রান্ত হওয়ার ঠিক আগে আগে সেকশন 301-এ ওনারা শ্রমিক সংক্রান্ত একটা বিষয়ে তুলে 10% শুল্ক আরোপ করেছেন। বাস্তবে অবস্থাটার কোনো পরিবর্তন হয় নাই। আগের যে 10% শুল্ক ছিল সেটার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে নতুন নামে 10% শুল্কই জায়গা নিয়েছে। সো আমাদের দৃষ্টিতে আমরা যেটা দেখছি, ইটস এ মেয়ার রিপ্লেসমেন্ট, নামের পরিবর্তন হয়েছে, মূলত ট্যাক্সের সংখ্যার কোনো তারতম্য ঘটেনি। আর এটি শুধু বাংলাদেশের বেলা না, মার্কিন যেটা শুল্ক আরোপ হয়েছে সেটি তো অনেকগুলি দেশের ক্ষেত্রে আরোপ হয়েছে। আর এই যে 301 ধারায় যেটা হলো সেটি 60টি দেশের উপরে, তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ইংল্যান্ড আছে। না, এটির উপরে নতুন করে আশু কোনো প্রভাব হবে না, কারণ যে টেক্সটটি ছিল সেই টেক্সটই বহাল আছে, নতুন করে কিছু হয়নি। গত অর্থ বছরে আমাদের প্রধান যে রপ্তানি শিল্প তৈরি পোশাক, সেখানে বেশ রপ্তানিতে বেশ নিম্নগতি ছিল। তো সবসময় বলা হচ্ছে যে এর পাশাপাশি অন্য কোনো সেক্টর যদি দাঁড়িয়ে যায় সেটা সব ভালো হয়। একটার উপরে নির্ভর করে কতদিন রপ্তানি, প্রধান রপ্তানি শিল্প হিসেবে তৈরি পোশাককে আর কত সাপোর্ট দিবে সরকার, সেটা নিয়েও প্রশ্ন আছে। তো আপনারা সেই জায়গাকে নিয়ে কোনো ধরনের ভাবনা আছে কিনা, বা এই অর্থ বছরে সেটাকে কেন্দ্র করে আপনারা কোনো ধরনের টার্গেট রেখেছেন কিনা যে অমুক খাতকে আপনারা প্রাধান্য দিচ্ছেন, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে কোন খাত, সেরকম কোনো আপনাদের ইয়ে আছে কিনা? এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আমাদের তৈরি পোশাক শিল্প এই মুহূর্তে আমাদের মোট রপ্তানির 85%। কোন দেশের জন্যই, বাংলাদেশ তো নাই যেটি 18 কোটি মানুষের বসবাস, এত বড় একটা দেশের জন্য এটা কোনো মুহূর্তেই স্বস্তিকর সুখকর কোনো বিষয় না যে পুরো রপ্তানিটি মূলত একটি খাতের উপর নির্ভরশীল মূলত। তো আমাদের বিশ্বাস, আমরা কয়েকটি খাতকে অগ্রাধিকার দিচ্ছি, যেমন চামড়া, লেদার এবং ফুটওয়্যার, চামড়াজাত পণ্য, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, লাইট ইঞ্জিনিয়ারিং, এই খাতগুলির উপরে আইটি, এই খাতগুলির উপর আমরা প্রাধান্য দিচ্ছি এবং এইগুলি নিয়ে আমরা কাজ করছি। সেই কাজের রিফ্লেকশন আপনারা কিছু দিনের মধ্যে দেখতে পারবেন যে খাতওয়ারি সুনির্দিষ্ট কি কি পদক্ষেপ নিচ্ছি আমরা এই সেক্টরগুলিকে রিভাইটালাইজ করার জন্য। তো আমাদের বিশ্বাস এই ফলাফল তো আপনি আগামী কয়েক মাসেই দেখতে পারবেন না, কারণ একটি খাত তার নিজস্ব সক্ষমতায় দাঁড়ানোর জন্য, তার এন্টারপ্রেনারদের তৈরি করার জন্য শুধু এনভায়রনমেন্ট হলেই হয় না, সেটার উপর ভর করে যে নতুন এন্টারপ্রেনাররা এগিয়ে আসবে, ইতিমধ্যে ইনস্টলড ক্যাপাসিটিটার পূর্ণ ইউটিলাইজেশন হবে এবং এটার বিকাশ হবে। এটার জন্য এটা একটা একটা ক্রমাগত একটা প্রক্রিয়া, এটা ওভারনাইট হয় না। কিন্তু খাতভিত্তিক আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপগুলি আপনারা আগামী কিছুদিনের মধ্যে থেকে দেখতে শুরু করবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস আগামী 4-5 বছরের মধ্যেই আমরা চাই তৈরি পোশাক এখনকার যে 38-39 বিলিয়ন করে সেটি অন্তত 70-80 বিলিয়নে পৌঁছাক। কিন্তু যতদিনে 80 বিলিয়নে পৌঁছাবে ততদিনে আরো অন্তত 100 বিলিয়ন আরো বিভিন্ন খাত থেকে আসুক, এটি হচ্ছে স্বাভাবিকতা। তো ইনশাল্লাহ আগামী দিনে এই লক্ষ্যে আমাদের কাজ এবং কাজের ফলাফলও আপনারা সবাই দেখবেন। বেশ কিছু কারখানা উৎপাদনে ব্যাহত হচ্ছে এবং সেই জ্বালানি সংকটটা বেশ তীব্র থেকে তীব্র হচ্ছে। এই জায়গাগুলো নিয়ে সবসময় অভিযোগ করে আসছেন কারখানা মালিকরা, আপনারা এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করেছেন? বাস্তবতা তো বাস্তবতাই। বাংলাদেশে এখন মাটির নিচ থেকে গ্যাস উঠে 1700 MMCFD, আর এলএনজি আনি আমরা আরো 900-950 MMCFD। এর বেশি এই মুহূর্তে
আপনি গেস দিতে পারবেন না, কারণ আপনার হাতে আছে দুইটা এফএসআরইউ। এলএনজি আনলে সেটা এলএনজি তো তরল, সেটা রিগ্যাসিফাই করা লাগে। তো সেই ইনস্টল জাহাজ আছে দুইটা, রিগ্যাসিফিকেশন ইউনিট, এফএসআরইউ। তো আমাদের জ্বালানি মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে যাতে যত দ্রুত সম্ভব আরো অন্তত দুইটা এফএসআরইউ তারা সংযোজন করতে পারে। এবং আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে আমাদের ইনস্টলড প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় 30% আমরা পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে পারছি না। তো যত দ্রুত জ্বালানির সংস্থান করা যাবে তত দ্রুত আমাদের ইতিমধ্যে সংস্থাপিত উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ সদ্ব্যবহার করা যাবে, এই লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু এটার ওভারনাইট সলিউশন নাই, কিন্তু এটার উপরে গভর্নমেন্ট এটাকে একটা থ্রাস্ট, হাইয়েস্ট প্রায়োরিটি টাস্ক হিসাবে হাতে নিয়েছে। আমরা কাজ করছি এটার জন্য। যে মাননীয় মন্ত্রী পেছনে একটু, আমি গোলাম কাজী রঘু, আমি এটিএন নিউজে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে গেল অর্থ বছরই রপ্তানি তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে নাই, সেখানে আপনি এবার চলতি অর্থ বছর তার চেয়ে বেশি বাড়িয়ে রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করলেন, যখন বাংলাদেশের অর্থনীতি নানা রকমের সংকট মোকাবেলা করছে। বিশেষ করে আমরা দেখি গ্যাস বিদ্যুতের ক্রাইসিস, মধ্যপ্রাচ্য সংকট এবং সামগ্রিকভাবে ভূ রাজনীতিরও একটা প্রভাব আছে। তারপরও আপনি তাহলে কেন লক্ষ্যমাত্রাটা বাড়িয়ে ফেললেন? এটা কি লোক দেখানো? আচ্ছা, ভালো প্রশ্ন। লোক দেখানো আপনাকেই তো দেখতে পাচ্ছি না, আপনি পড়ে গিয়েছেন সাইডে। একটা গত বছরের একটা বড় অনিশ্চয়তা ছিল। আপনি ইউ আর রাইট, ব্যবসা তার প্রসারের জন্য স্থিতিশীল একটা পরিবেশ চায়। স্থিতিশীলতা হচ্ছে যে কোনো প্রসারের পূর্ব শর্ত। তো তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই অনিশ্চয়তা, পলিসি স্টেবিলিটি, পলিসি প্রেডিক্টেবিলিটি, এই অনিশ্চয়তার ধাপগুলি পেরিয়ে এখন একটা নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। সো পলিসি প্রেডিক্টেবিলিটিটা আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই সরকার ক্ষমতায় আসার পরে অর্থনৈতিক বাধাগুলি দূর করা, ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিয়ে প্রথম দিন থেকেই নিবিড়ভাবে কাজ করছে। আচ্ছা, আমরা এই বাজেটে এই অর্থনীতির এই প্রসারের জন্য সুনির্দিষ্ট অনেকগুলি পদক্ষেপ নিয়ে এসেছি। আমরা বিসিকের এরিয়া বাড়ানোর জন্য অনেকগুলি জেলাতে নতুন নতুন প্রকল্প নিচ্ছি। এক্সিস্টিং প্লটগুলির জন্য সদ্ব্যবহার হয়, সেজন্য অঞ্চল ভিত্তিতে আমরা সম্ভাব্য উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করছি। আমাদের আরেকটি বড় অনিশ্চয়তা ছিল যে এলডিসি গ্রাজুয়েশনটা হবে বা হবে না। সেই অনিশ্চয়তাটা দূর করে ইতিমধ্যেই এলডিসি গ্রাজুয়েশনের 3টা ধাপের মধ্যে ইউএনসিডিপি এবং ইকোসক, এই জাতিসংঘের স্টাফ লেভেলের, টেকনিক্যাল লেভেলের এই 2টা ধাপ আমরা ইতিমধ্যে অতিক্রম করেছি। তার মানে ক্রেতারা জানে এখন যে এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে। অন্তত এই ক্ষেত্রে, মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে আগামী 3 বছর আমাদের পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। এফটিএ আলোচনা, এফটিএ সম্পন্ন করার জন্য আমরা এই বছরেই 2026-এর ডিসেম্বর 31-এর আগেই অন্তত 5-6টি দেশের সাথে আমাদের এফটিএ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। আরো অনেকগুলি দেশের সাথে সেই নেগোসিয়েশন চলমান, যেটি আগামী বছর আমরা পুরা করব। ইউরোপীয় ইউনিয়ন আমাদের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, তারা ইতিমধ্যে আমাদের জানিয়ে দিয়েছে তারা এফটিএ করতে চায় এবং সেই জন্য আলোচনা শুরু হবে অল্প দিনের মধ্যে। এই যে অনেকগুলি গ্রিন সিগন্যাল যে বাংলাদেশ একটা কাঙ্ক্ষিত ব্যবসার পার্টনার বিশ্বের জন্য, গ্লোবাল বিজনেস পার্টনার, গ্লোবাল ইকোনমিক পার্টনার, এই বার্তাটা অনেক ইম্পর্টেন্ট ক্রেতাদের আস্থা অর্জনের জন্য। তো সেটার প্রতিফলন আগামী দিনে ইনশাল্লাহ আপনারা দেখবেন। এই জন্যই যে টার্গেটটা আমরা ধরেছি, আমার বিশ্বাস যেগুলি প্রতিবন্ধকতার কথা আপনি বললেন, এগুলি কোনোটাই আমি নেগেট করছি না, কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও 15% প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। ধন্যবাদ। আচ্ছা, উনি আগে করে ফেলুন, একটু জোরে বলেন প্লিজ। একটা মিনিট, একজন জিজ্ঞেস করছেন, বলেন। দেখেন, পণ্যের মূল্য কম বেশি স্থিতিশীল আছে, আর আর 2টা যুদ্ধ চলমান। আমি বলবো এই যুদ্ধের সম্ভাব্য ফলাফল অনেক খারাপ হতে পারত। দেখেন, ইকোনমির
অ্যানালিসিস করাটা সোজা, কিন্তু ইকোনমিক আউটকামের প্রেডিক্ট করাটা, মানে নির্ভুল প্রেডিক্ট করাটা অনেক কঠিন। একটা কনভেনশনাল উইজডম ছিল যে যুদ্ধ লাগলে তেলের দাম $150 হয়ে যাবে, $170-80 হয়ে যাবে। আজকের অনেক প্রথিতযশা ইকোনমিস্টরা এটার উত্তর খুঁজে পান না যে এত প্রলং একটা কনফ্লিক্টের পরেও কেন তেলের দাম সেইভাবে হু হু করে বাড়ে নাই। কারণ যে সময় বাড়ার কথা, দেখা গেল কোনো না কোনো কারণে তার ডিমান্ড অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছে। তো এই জন্য অনেকগুলি প্রেডিকশন অ্যাসেস করাটা ইজি, যে চলমান ঘটনার আমি অ্যাসেস করলাম, কিন্তু প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট। আমাদের অর্থনীতি যে জায়গাটাতে আছে সেটি হচ্ছে যে পরিমাণ ইনভেস্টমেন্ট নেয়ার পটেনশিয়াল বাংলাদেশের আছে, যে পরিমাণ এমপ্লয়েবল জনগোষ্ঠী আমাদের আছে, সেটার বেসিসে আমরা যে পরিমাণ আউটপুট দিতে পারি, প্রোডাকশন করতে পারি, আমাদের এগ্রিকালচারাল আউটপুট পুরোপুরি যদি আমরা এক্সপ্লোর করি, মানে পটেনশিয়াল যদি পুরোপুরি এক্সপ্লোর করি, যে পরিমাণ আমরা নিয়ে আসতে পারি, এই ক্ষেত্রে আমাদের বিপুল সম্ভাবনা আছে। এটির ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল আউটপুটটা হারনেস করার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে এনার্জি, আর দীর্ঘদিন যাবৎ আমাদের বিজনেস শুরু করার বা এই প্রসেসটার মধ্যে একটা ইনহেরেন্ট একটা কমপ্লিকেসি। এই দুইটা জিনিসই আমরা অ্যাড্রেস করছি এবং আগামী দিনে এটার ফলাফল আপনারা দেখতে পারবেন। আর এইটার সাথে সাথে আপনি যদি আপনার পুরো এমপ্লয়েবল জনগোষ্ঠীকে যদি কাজে লাগান, তো স্বাভাবিকভাবে ইকোনমিক আউটপুটটা বাড়বে, মানুষের পারচেজিং ক্যাপাসিটি বাড়বে, পারচেজিং ক্যাপাসিটি বাড়লে কনজাম্পশন বাড়বে, কনজাম্পশন বাড়লে ইন্ডাস্ট্রিয়াল গুডস এটার এনজয় করবে বেশি লোক, তার মানে ইন্ডাস্ট্রির ডিমান্ড তৈরি হবে বেশি বেশি। অর্থনীতি এরকম একটা সাইক্লিক অর্ডারে ঘুরে। তো আগামী দিন আমরা যেখানে আছি, আমি বলবো আমরা একটা লঞ্চিং প্যাডে আছি। 2-3টা কন্ডিশন যদি আমরা পুরা করতে পারি, তাহলে এই ইকোনমির রিয়েল টেক অফ সম্ভব, এবং ইনশাল্লাহ আগামী দিন সেটা হবে। আপনি কিছু একটা বলছিলেন? জি, যেটা হয় নাই সেটা তো চুক্তি সই হওয়ার পরে যথা নিয়মে হবে। আর জাপানিজ আমাদের চুক্তিগুলি পার্লামেন্টে প্লেস করা লাগে, তো পরবর্তী অধিবেশনে ইনশাল্লাহ আমরা সংসদে সেটা উপস্থাপন করব জাপানিজটা, তারপরে এটা এনফোর্সমেন্টে আসবে। 63.40 লক্ষ্যমাত্রা স্যার, সেবা কত আর পণ্য কত? 55 আর সেবা 55.2 আর সার্ভিস 8.2। 7.2 আর 55.2, 8.2 আর 55.2। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।